ভারতের অর্থনীতিতে স্লো পয়জনিং শুরু হয়ে গেছে। মোদি ভাগাও আন্দোলন তুঙ্গে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। প্রতিবেশীদের সাথে কুটচাল রকমের খেলার কারণে তাদের প্রতিবেশীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন সূত্র থেকে নিজেরাই সরে গেছে। ভারতের চারপাশে যে সকল প্রতিবেশী রাষ্ট্র আছে সবার সাথেই কোনো না কোনোভাবে বিরোধ লাগিয়ে রেখেছে ভারত। ফলে সীমান্তে নানা রকমের সমস্যায় পড়ছে তারা। সেভেন সিস্টার্স হাতছাড়া হয়তো, আবার চিকেন স্নেক নিয়ে অস্থির অবস্থা তাদের। এছাড়াও ভারতীয় নানা জাতির বিদ্রোহীরা তো বিভিন্ন রাজ্যে অস্থির এক অবস্থা করে রেখেছেই। অবস্থা এখন ভারতের এমন যে কুল রাখি না শ্যাম রাখি। এই অবস্থায় বৈদেশিক বাণিজ্য ও অভ্যন্তরীণ ব্যবসা সবই ভণ্ডুল অবস্থায় পড়েছে। বাংলাদেশের সাথে সাম্প্রতিক সময়ে যে কাণ্ড ঘটিয়েছে ভারত, তাতে করে ভারতীয় পণ্য বয়কট বা ভারত বয়কটের প্রভাব যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে মোদির প্রশাসন। বিশ্লেষকরা জানাচ্ছেন, বিশ্বের দ্রুত বর্ধনশীল ভারতের অর্থনীতি ভয়াবহ অবস্থায় আছে। সর্বশেষ সেখানে যে জিডিপির তথ্য পাওয়া গেছে তাতে এমন চিত্রই ফুটে উঠেছে। ভারতীয় সাংবাদিক সৌতিক বিশ্বাস ইন দ্য ফাস্টেস্ট গ্রোয়িং বিগ ইকোনমি লুজিং স্টেম শীর্ষক প্রতিবেদনে কথাই বলেছেন। তিনি লিখেছেন, সর্বশেষ জিডিপির যে সংখ্যা পাওয়া গেছে তাতে ভারতের এক ভয়াবহ চিত্র পাওয়া যায়। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটির অর্থনীতি 7 কোয়ার্টারে কমে দাঁড়িয়েছে শতকরা 5.4 অথচ রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া আরবিআই এই সংখ্যা শতকরা 7 বলে পূর্বাভাস দিয়েছিল। ফলে ওই সময়ে আরবিআইয়ের পূর্বাভাসের চেয়ে অনেক কম জিডিপি অর্জিত হয়েছে। যদিও এই চিত্র উন্নত দেশগুলোর তুলনায় এখনও শক্তিশালী, তবুও এই জিডিপি অর্থনীতি ধীরগতির হওয়ার ইঙ্গিত দেয়। এর জন্য বিভিন্ন কারণকে শনাক্ত করেছেন অর্থনীতিবিদরা। এর মধ্যে ভোক্তাদের চাহিদা দুর্বল হয়েছে বা কমে গেছে। কয়েক বছর ধরে বেসরকারি বিনিয়োগ কমেছে। সরকারি খরচের খাত একটি অত্যাবশ্যকীয় চালিকা শক্তি, তবে তা সাম্প্রতিক বছরগুলোতে পিছিয়ে নেওয়া হয়েছে। ভারতের পণ্য রপ্তানি দীর্ঘ সময় ধরে লড়াই করছে। তাদের বৈশ্বিক রপ্তানি 2023 সালে এসে দাঁড়ায় শতকরা মাত্র 2 ফাস্ট মুভিং কনজিউমার গুডস এফএমসিজি বিষয়ক কোম্পানিগুলো তাদের রিপোর্টে বলছে তাদের বিক্রি কমেছে। প্রকাশ্যে যেসব প্রতিষ্ঠান বাণিজ্য করে তাদের বেতন বিষয়ক বিল গত 3 মাসে সংকুচিত হয়েছে। এর আগে সমালোচিত আরবিআই 2024 থেকে 2025 অর্থবছরের জন্য প্রবৃদ্ধি শতকরা 6.6 অর্জন হবে বলে পূর্বাভাস দিয়েছে। অর্থনীতিবিদ রাজেশ্বরী সেনগুপ্ত বলেছেন, এটা স্পষ্ট যে অর্থনীতিতে পরিষ্কারভাবে স্লো ডাউন বা ধীরগতি দেখা দিয়েছে। একই সঙ্গে ভোক্তাদের চাহিদা একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ অর্থনীতির একটি উজ্জ্বল চিত্র এঁকেছেন। গত সপ্তাহে তিনি বলেছেন, অর্থনীতির এই পতন ধারাবাহিক নয়, কিন্তু নির্বাচনের দিকে দৃষ্টি দেওয়ার সময়ে সরকারি ব্যয় কমানোর ফলে এমনটা হয়েছে। তিনি আশা করেন তৃতীয় চতুর্ভাগে প্রবৃদ্ধি এই পতনকে পুষিয়ে নেবে। সীতারমণ বলেন, নির্দিষ্ট মজুরির ফলে অভ্যন্তরীণ ভোক্তা চাহিদায় প্রভাব ফেলছে। বৈশ্বিক চাহিদাও ধীরগতির হচ্ছে। তাছাড়া আছে কৃষিতে জলবায়ুজনিত বাধা। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত সম্ভবত সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে অবস্থান করবে। কেন্দ্রীয় সরকারের সিনিয়র একজন মন্ত্রীসহ অর্থনীতিবিদ আরবিআইয়ের অর্থনৈতিক নীতি বিষয়ক গ্রুপের একজন সাবেক সদস্য যুক্তি দেখান যে মুদ্রাস্ফীতি কমাতে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। এর ফলে প্রবৃদ্ধির গলা টিপে ধরেছে। ফলে ব্যবসায়ী ও ভোক্তাদের ক্ষেত্রে ঋণের ক্ষেত্রে অধিক হার নির্ধারণ করা হয়েছে। এর ফলে বিনিয়োগ কমেছে, ভোক্তাদের চাহিদা কমেছে। এ দুটি বিষয়ই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া প্রায় 2 বছর ধরে সুদের হার অপরিবর্তিত রেখেছে। প্রাথমিকভাবে এটা করা হয়েছে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে। অক্টোবরে সেখানে মুদ্রাস্ফীতি শতকরা 6.2 ছাড়িয়ে যায়, অথচ কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ সীমা শতকরা 4 অতিক্রম করেছে এবং তা 14 মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। প্রধানত এ ঘটনায় ঘটেছে খাদ্যের মূল্যবৃদ্ধি। এ খাতে ভোক্তাদের অর্ধেকই চলে যায় এ খাতে। উদাহরণ হিসেবে বলা যায়, সবজির মূল্য অক্টোবরে বেড়ে যায় শতকরা কমপক্ষে 40 এই বৃদ্ধি আরও ইঙ্গিত দেয় যে
খাদ্যের মূল্য ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ায় তা নিত্যদিনের অন্যান্য খরচকে, যাকে মূল্যস্ফীতি বলা হয়, তাকে প্রভাবিত করছে। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতির হওয়ার বিষয়টিকে পুরোপুরি ব্যাখ্যা করতে শুধু উচ্চ সুদ হারই যথেষ্ট নয়। এ বিষয়ে দিল্লিতে অবস্থিত জওহরলাল নেহরু ইউনিভার্সিটির উন্নয়ন বিষয়ক অর্থনীতিবিদ হিমাংশু বলেন, ভোক্তা চাহিদা যদি শক্তিশালী না হয় তাহলে সুদের হার কমিয়েও আপনি প্রবৃদ্ধিকে বাড়াতে পারবেন না। যখন চাহিদা থাকে শুধু তখনই বিনিয়োগকারীরা ঋণ নিয়ে বিনিয়োগ করেন, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার বিদায়ী গভর্নর শক্তিকান্ত দাস বিশ্বাস করেন, ভারতের প্রবৃদ্ধির গল্প এখনও অক্ষত আছে। তিনি আরও যোগ করেন, মুদ্রাস্ফীতি এবং প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য বজায় আছে। তবে অর্থনীতিবিদরা বলেন, রেকর্ড পরিমাণ খুচরা ঋণ এবং অনিরাপদ ঋণ বৃদ্ধি পাওয়ার ফলে ইঙ্গিত মেলে যে উচ্চ হারের সুদের মধ্যেও জনগণ অর্থনৈতিক চাহিদা মেটাতে ঋণ নিচ্ছেন। এতে ইঙ্গিত মেলে যে শহরে চাহিদা দুর্বল হচ্ছে। মুম্বাই ভিত্তিক ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট রিসার্চের সহযোগী প্রফেসর মিস সেনগুপ্ত বলেন, ভারতের অর্থনীতির চলমান সংকটের সূচনা হয়েছে দুই রকম গতিসম্পন্ন প্রক্ষেপণ থেকে, যা চালিত হয়েছে পুরনো এবং নতুন অর্থনীতি দিয়ে। কনসাল্টিং ফার্ম ডেলোইটের মতে উপসাগরীয় সহযোগিতা সংগঠন জিসিসি বিশ্বজুড়ে যে পরিমাণ কাজ করে তার শতকরা কমপক্ষে 50% এখন ভারতে। এই প্রতিষ্ঠানটি দৃষ্টি দেয় R&D, ইঞ্জিনিয়ারিং ডিজাইন এবং কনসাল্টিং সার্ভিসে। এ খাত থেকে রাজস্ব আসে $4,600 কোটি। তাদের প্রতিষ্ঠানে কর্মরত উচ্চ দক্ষতা সম্পন্ন 20 লাখ মানুষ। আরও সংশয়মূলক ইঙ্গিত আছে। 2013 থেকে 2014 সালে ভারতের গড় শুল্ক হার বৃদ্ধি পেয়েছে শতকরা 5 থেকে 17 ডলার কিনতে ক্রেতাদেরকে অবশ্যই অর্থ পরিশোধ করতে হচ্ছে রুপিতে। এর ফলে বাজারে তারল্য কমেছে। ইতিহাস থেকে জানা যায়, ভারতের সুপ্রিম কোর্ট 1994 সালে এক রায়ে বলেছিল, রাজনীতি ও ধর্ম এক করা যাবে না। তখন এই রায়কে ভারতের সংবিধানের জুতসই ব্যাখ্যা হিসেবে আখ্যা দেওয়া হতো। সোমবার 22 জানুয়ারি 2024 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী $22 কোটি নির্মিত রাম মন্দির উদ্বোধন করেন। টেলিভিশনের পর্দায় যারা সেই দৃশ্য দেখেছেন তাদের সুপ্রিম কোর্টের সেই রায় স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে বলে মনে করে দ্য ইকোনমিস্ট। আর এর মধ্য দিয়ে সে সময় তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে নির্বাচনী প্রচারণার অনানুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের 20 কোটি মুসলমান ও কোটি কোটি ধর্মনিরপেক্ষ মানুষের মনে এই ঘটনা ছাপ রেখে যাবে। এক দশক ধরে বিজেপির যে হিন্দু জাতীয়তাবাদী প্রকল্প ভারত শাসন করছে, রাম মন্দির উদ্বোধন তার মাহেন্দ্রক্ষণ হিসেবে চিহ্নিত হয়েছে। তবে উত্তর ভারতের অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নরেন্দ্র মোদীর একমাত্র লক্ষ্য নয়। তার লক্ষ্যের আরেকটি দিক তুমুল গতিতে ছুটে চলেছে। সেটা হলো ভারতের আধুনিকায়ন প্রকল্প। ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বড় অর্থনীতি এবং একই সঙ্গে তারা 5ম বৃহত্তম অর্থনীতির দেশ। দেশটির অবকাঠামোগত উন্নয়ন ও ক্রমবর্ধমান প্রযুক্তিগত উন্নতির আকর্ষণে সারা বিশ্বের বিনিয়োগকারীরা সেখানে ছুটে আসছেন। ধর্মীয় ও অর্থনৈতিক দুটি প্রকল্পই নরেন্দ্র মোদী একসঙ্গে পরিচালনা করছেন। জওহরলাল নেহরুর পর তিনি ভারতের সবচেয়ে প্রভাবশালী নেতা হতে চান। জাতীয় মহত্বের যে লক্ষ্য তার মনে আছে, সেখানে সম্পদ ও ধর্মের স্থান পাশাপাশি। কিন্তু বিপদ হচ্ছে তার এই হিন্দু জাত্যাভিমানী প্রকল্প অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। অযোধ্যার রাম মন্দিরের এই অদ্ভুত প্রতীকী বিষয়টি বুঝতে হলে একটু পেছনে ফিরে যেতে হবে। ঘটনা 1990 সালের। তখন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি আজকের মতো এতটা বড় জাতীয় পর্যায়ের দল নয়। সে বছর থেকেই তারা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের প্রচারণা শুরু করে। 1992 সালে বিজেপির তৎকালীন নেতা লালকৃষ্ণ আদভানির নেতৃত্বে রথযাত্রা শুরু হয় এবং যাত্রায় অংশগ্রহণকারী ব্যক্তিদের একাংশ বাবরি মসজিদ ধ্বংস করে। যে বিলাসবহুল রাম মন্দির নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন, সেটি ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় নির্মিত হয়েছে। অনেক হিন্দুর কাছেই বিষয়টি ঐতিহাসিক ভুল শোধরানোর মতো। হিন্দু মহাকাব্য রামায়ণে ভগবান রামচন্দ্রের জন্মস্থান হিসেবে যে অযোধ্যা নগরীর উল্লেখ আছে, সরজু নদীর তীরে সেই শহরেই শত শত বছর ধরে দাঁড়িয়েছিল এই ধর্মীয় স্থাপনা। কারণ 1992 সালে মসজিদের সেই কাঠামো ভেঙে ফেলে উন্মত্ত কর সেবকরা। ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের একজন সেনাপতি মীর বাকি 1529 সালে রামের জন্মভূমি ভেঙে সেই জায়গায় বাবরি মসজিদ তৈরি করেন, এমনটাই প্রচলিত ধারণা। যদিও এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। বিজেপির সাবেক নেতা অটল বিহারী বাজপেয়ী দলের এই হিন্দু প্রথম আদর্শ বা হিন্দুত্বে ততটা গুরুত্ব দেননি, বরং তিনি মূল ধারার মানুষের সমর্থন লাভের চেষ্টা করেছেন। কিন্তু নরেন্দ্র মোদী তখন পর্যন্ত টানা 10 বছর ক্ষমতায় থাকার পর ওই রাম মন্দির উদ্বোধন করেছিলেন। অটল বিহারী বাজপেয়ী যে সংযম দেখিয়েছেন তা মোদীর মধ্যে নেই।
2002 সালে গুজরাটে ভয়াবহ মুসলিম বিরোধী দাঙ্গায় মোদির সম্পৃক্ততা নিয়ে বড় অভিযোগ আছে। ভালো অর্থনীতির একটা বড় প্রভাবক হিসেবে মানুষের অধিকার ও নানা মত ধর্মের উদারতার সার্বিক লেনাদেনাকেও বিবেচনায় আনা হয়। কিন্তু মোদি যেহেতু তা সংকুচিত করছেন ধর্মীয় বিভেদের মাধ্যমে, ফলে মোদির নেতৃত্বে ভারতের অর্থনীতি ধ্বংসের দিকে যেতে বাধ্য, এমনটাই বলছেন বিশ্লেষকরা। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।